ওকে, চলো শুরু করি। দেখেন, আমরা হচ্ছে বাংলা ব্যাকরণ, এই যে বাংলা ব্যাকরণের এখানে যেটা আছে। ওকে, চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, এই বইটাতে, হ্যাঁ, আমাদের এই যে বাংলা যে বইটা আছে, এই বইটাতে আসলে অনেক লম্বা, মানে অনেকগুলো চ্যাপ্টার। তো অনেকগুলো চ্যাপ্টার তো, সো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে এই পুরো বইটা খুব ভালো করে পড়া থাকতে হবে। এটা আপনার দুদকের পরীক্ষার যে দুদকের যে ইয়াটা ছিল, প্রশ্নটা হয়েছে, ওই প্রশ্নটা পড়ে আশা করি দেখতে পাচ্ছেন যে আসলে বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ের আসলে গুরুত্বটা কত, কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্নই কিন্তু আসছে। ঠিক আছে, বাংলা ব্যাকরণ বোর্ড বই থেকে অনেকগুলো প্রশ্নই কিন্তু সরাসরি আপনার কি চলে আসছে। এটা হচ্ছে অক্টোবর 24-এর লাস্ট এডিশন, এরপরে সম্ভবত আর এটার কোনো ইয়ে আসে নাই। হ্যাঁ, ঠিক আছে। সো এই বইটা আমাদের কি করতে হবে, ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে চলেন আমরা মোটামুটি এটা শুরু করি। এটা দেখেন, এখানে অনেকগুলো পরিচ্ছেদ আছে, অনেকগুলো পরিচ্ছেদের মধ্যে এখানে টোটাল আপনার হচ্ছে প্রায় 43টার মতো পরিচ্ছেদ আছে, যেগুলো আপনার পড়তে হবে। 43টা পরিচ্ছেদের মধ্যে কিছু আছে হচ্ছে আমরা যেমন এই প্রতিশব্দ বিপরীত শব্দ পড়তেছি। হ্যাঁ, এখানে দেখেন, এখানে এই যে আপনার এই শব্দজোড় একটা চ্যাপ্টার আছে, শব্দজোড়। শব্দজোড় যে চ্যাপ্টারটা আছে, এই শব্দজোড় চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। কেন পড়তে হবে তা একটু বলি। আপনারা সবাই পটল বানানটা লিখেন তো। সবজি সবজি হিসেবে যে পটল ব্যবহার করেন, সে পটল বানানটা লিখেন সবাই। সবাই দেখেন, আমরা যে পটল লিখতেছি এই পটল বানানটা ভুল। আমরা যে পটল লিখতেছি এই পটল শব্দের অর্থ হচ্ছে অধ্যায়। আমরা যে পটল ও পটল লিখছি, এই পটল মানে কিন্তু সবজি না, অথচ আমরা সারা জীবন শুনে আসছি কি পটল ও পটল মানে সবজি, সারা জীবন লিখে আসছি, কিন্তু এটা ভুল। কোথায় পাইছি এটা? স্যার এটাই যে আপনাদের শব্দজোড় চ্যাপ্টার যেটা আছে, শব্দজোড় চ্যাপ্টারটাতে আছে। কাজে এই শব্দজোড় চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। এইটা পড়লে যেটা হবে, এই যে মানে আপনার হচ্ছে এগুলো অনেক সময় কিন্তু পরীক্ষাতে চলে আসে। তাহলে আজকে থেকে মনে রাখবেন, পটল ও পটল, যেটা যে পটল আপনি এতদিন সবজি হিসেবে চিনে আসছেন, সেটার আসল মিনিং হচ্ছে অধ্যায়। সবজি যেটা, সেটার বানানো হচ্ছে ল, পটল। আমি কি বুঝতে পারছি বিষয়টা? বুঝছেন? তাহলে এই যে শব্দজোড় চ্যাপ্টারটা, এখানে যে শব্দজোড় চ্যাপ্টারটা আছে, শব্দজোড় চ্যাপ্টারটার এটা হচ্ছে এটা, ইমপ্লিকেশনটা হচ্ছে এটা। হ্যাঁ, এই যে শব্দজোড় চ্যাপ্টার যেটা আছে এটা। ঠিক আছে, সো আমার এখানে টোটাল 43টা চ্যাপ্টার আছে। 43টা চ্যাপ্টার আসলে আমার ভালো করে পড়তে হবে। কেমন? যেহেতু আমাদের আমরা আসলে যেহেতু এখনো আপনার কি মাত্র শুরু করছি আমাদের চাকরির প্রিপারেশন, যেহেতু আমি ধরতেছি এটা যেহেতু আপনার রিভিশন ক্লাস না, তার মানে আপনার তো আসলে আলটিমেটলি শুরু হয়েছে। সো শুরু যেহেতু হয়েছে, আপনার প্রিপারেশনটা নিডেড প্রিপারেশন, কনক্রিট প্রিপারেশন হইতে হবে। হ্যাঁ, সো আসেন আমরা শুরু করি পরিচ্ছেদ 1 থেকে। পরিচ্ছেদ 1 হচ্ছে ভাষা। দেখেন, গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা ধরনের ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি নিয়ে তৈরি হয় শব্দ। এক বা একাধিক ধ্বনি নিয়ে তৈরি হয় শব্দ। ঠিক আছে, এক বা একাধিক ধ্বনি নিয়ে শব্দ তৈরি হয়। দেখেন, এক বা একাধিক ধ্বনি নিয়ে শব্দ তৈরি হয়। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয়। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয়। বাক্য দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে। মনের ভাব প্রকাশক এইসব বাক্যের সমষ্টিকে ভাষা বলে। তাহলে দেখেন, এই যে বাক্যের সমষ্টিকে কি বলে? ভাষা বলে। ভাষা একদিকে মুখে বলার, অন্যদিকে কানে শোনার। সভ্যতার অগ্রগতির মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার সেই সঙ্গে দেখেন এখানের থেকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দৃষ্টিশক্তিহীন যারা অন্ধ, তাদের জন্য একটা ভাষা আছে। সেই ভাষাটার নাম হচ্ছে ব্রেইল ভাষা। এই ব্রেল পদ্ধতি, ব্রেল ভাষাটা কার জন্য? দৃষ্টিশক্তিহীনদের জন্য। আর বাকশক্তি যারা আছে, বাকশক্তিহীন যারা আছে, তাদের জন্য আরেকটা ভাষা আছে, যে ভাষাটার নাম হচ্ছে ইশারা ভাষা। ঠিক আছে, তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষাও বোঝায় না, ইশারা ভাষাও বোঝায়। মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। পৃথিবীতে কয়েক হাজারের ভাষা বিদ্যমান আছে, এখানে অনেকগুলো ভাষার নাম বলা আছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে বাংলা ভাষা। এবার আসেন, আমি ভাষার ব্যাপারে জানলাম, এবার দেখতেছি হচ্ছে বাংলা ভাষার ব্যাপারে। ঠিক আছে, পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি লোক। এ দেখেন, এখানে মার্ক করা আছে, এমসিকিউ গুলো এভাবে লাইন বাই লাইন পড়তে হবে। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি, 16 আর 10 26, বাকিগুলো মিলে হচ্ছে 4 কোটি আছে। ঠিক আছে, আহ, মাতৃভাষা মোট জনসংখ্যার দিক থেকে ষষ্ঠ বৃহত্তম ভাষা এটি বাংলাদেশের। এটা চেঞ্জ হয়। মাতৃভাষা মাতৃভাষা ভাষা মোট জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর বৃহত্তম ভাষা কত? বোর্ড বই বলছে ষষ্ঠতম। হ্যাঁ, এটা এই আনসারটা কিন্তু চেঞ্জ হয়, তারপর বোর্ড বইটা আপাতত মাথায় রাখতে পারেন। দেখেন, পৃথিবীর ভাষাগুলোকে, পৃথিবীতে যতগুলো ভাষা আছে, পৃথিবীর ভাষাগুলোকে আপনার হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়, এগুলোকে ভাগ করা যায়। ভাষাগুলোকে এই ভাগে ভাগ করা যায়। যার ইংরেজি, জার্মান, ফার্সি, হিম্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিঙ্গলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তাহলে বাংলা ভাষা কোন পরিবারের সদস্য?
বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য, এটা মনে রাখবেন। তাইলে প্রশ্নটা বাংলা না এসে যদি বলা হয় ইংরেজি, জার্মান, ফার্সি কোন ভাষা পরিবারের সদস্য, ডেফিনেটলি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। ঠিক আছে, ওকে। এখন দেখেন বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে, এটাকে অনেকে অহমিয়া বলে, অনেকে অসমিয়া বলে, অসমীয়া ওড়িয়া। আর হচ্ছে ধ্রুপদী ভাষা সংস্কৃত পালি। ধ্রুপদী ভাষা সংস্কৃত পালির সঙ্গে বাংলা ভাষার কি আছে, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখন দেখেন ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি বহু ভাষা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনটা দেখেন, প্রথমে ইন্দো ইউরোপীয় ছিল, এটা বিবর্তিত হয়ে হয়েছে ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় কিন্তু আপনার সরাসরি কোনো ভাষা পরিবার নয়, এটা ইন্দো ইউরোপীয়র পরিবর্তিত রূপ। ঠিক আছে, ভারতীয় আর্য প্রাকৃত বা বাংলা আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে দেখেন, পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। ঠিক আছে, এবার দেখেন উপভাষা কি, দেখেন ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে উপভাষা বলা হয়। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে উপভাষা বলা হয়। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে উপভাষা বলা হয়। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি। বাংলা লিপিতে, আচ্ছা, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হচ্ছে বাংলা লিপি। এই লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টা, এগুলো আমরা পড়ে আসছি। স্বরবর্ণ 11, ব্যঞ্জনবর্ণ 39। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপি জন্ম হয়। ব্রাহ্মী লিপি জন্ম হয় কত? 2500 বছর আগে। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটির লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি হচ্ছে কুটির লিপির বিবর্তিত রূপ। ঠিক আছে, বাংলাদেশের জীবনযাত্রা প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। ওকে, আমাদের প্রথম অধ্যায় শেষ। এবার আমরা আসলে প্রথম অধ্যায় থেকে এমসিকিউ গুলো করি। আচ্ছা, বর্ণ আমরা চোখে দেখি, তাহলে বর্ণের সঙ্গে ইন্দ্রিয়ের সম্পর্ক আছে কোনটা? উত্তর করি। একের উত্তর কি হবে? বর্ণের সঙ্গে ইন্দ্রিয়ের। কোন ইন্দ্রিয়? আমাদের ইন্দ্রিয় আছে, দেখেন চোখ, কান, নাক, জিভ, এগুলো সব ইন্দ্রিয়। কোনটার আছে? চোখ, কারণ বর্ণ তো আমরা চোখে দেখি, তাই না? চোখ। ব্রেল পদ্ধতি কাদের জন্য বলেন? ব্রেল পদ্ধতি কাদের জন্য? দৃষ্টিশক্তিহীনরা ব্রেল পদ্ধতি ব্যবহার করবে। পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে কত লোক? প্রায় 30 কোটি লোক। মাতৃভাষা জনসংখ্যার দিক থেকে বাংলা কততম? ষষ্ঠ। নিচের কোনটি ভাষা পরিবার নাম নয় বলেন তো? এখানে কোনটা ভাষা পরিবারের নাম নয়? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার আমরা দেখছি, আফ্রিকীয় ভাষা পরিবার দেখছি, দ্রাবিড়ীয় ভাষা পরিবার দেখছি। ইন্দো ইরানীয়টা হচ্ছে ইন্দো ইউরোপীয় পরিবর্তিত রূপ। তাহলে ইন্দ্র ইরানীয়টা হচ্ছে ভাষা পরিবার নয়, বুঝছি কিনা? ইন্দ্র ইরানীয় হচ্ছে ভাষা পরিবার নয়, বুঝছি। আচ্ছা, ধ্রুপদী ভাষা হিসেবে কোনটা পরিচিত? ধ্রুপদী ভাষা হিসেবে পরিচিত কোনটা? সংস্কৃত এবং কি পালি। কোনটি থেকে বাংলা ভাষার জন্ম বলুন তো? নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? সাতের আনসার কি হবে? সাতের আনসার কি হবে? পূর্ব ভারতীয় প্রাকৃত না? বাংলা ভাষায় প্রাচীনতম নমুনা পাওয়া যায় কোথায়? চর্যাপদে। বাংলা ভাষায় নিজস্ব লিপি কোনটি? বাংলা লিপি। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? লাস্টেরটার আনসার কত? ত্রিপুরা। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথমটা শেষ, প্রথম চ্যাপ্টার শেষ। আপনার বোর্ড বইতে 43টা চ্যাপ্টার আছে। বোর্ড বই 43টা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 1 ডান। ঠিক আছে, এবার আসেন নেক্সট। আমি প্রত্যেকটাতে এভাবে এমসিকিউ ধরে ধরে পড়াবো না, জাস্ট একটা দেখাই দিলাম। কারণ হচ্ছে এভাবে এমসিকিউ ধরে ধরে পড়াইতে গেলে এটা দেখা যাবে হচ্ছে আমার 4 দিন লাগবে বইটা শেষ করতে। 4টা ক্লাস লাগবে, 4টা ক্লাস তো আসলে সম্ভব না। সো আমি রিভিউ দিয়ে দিব, আপনারা শেষ করে দিবেন। ঠিক আছে, আর এইটার এই কোশ্চেনগুলোর আনসার পিডিএফ সেকশনে পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, আপনারা পড়ে মিলাই ফেলতে পারবেন আনসার। এবার আসেন বাংলা ব্যাকরণ। আচ্ছা, বাংলা ব্যাকরণ নিয়ে এখানে আমি কোনো কথা আমার আসলে বলার দরকার আছে বলে মনে নাই। আপনারা বলেন প্রথম বাংলা ব্যাকরণ কোনটা ছিল? প্রথম বাংলা ব্যাকরণ দেখেন, প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? 1743। সেটা ক্লাসে পড়েছিলাম আমি। লেখক ছিল ম্যানুয়াল। 1778 সালে হচ্ছে দ্বিতীয়টা। ঠিক আছে, গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1833 সালে রামমোহন রায় কি রচনা করেন? গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণ আলোচ্য বিষয়, এগুলো আমরা ক্লাসে পড়ছি। ব্যাকরণের আলোচ্য বিষয়, এগুলো আমরা ক্লাসে পড়ছি, কাজে আমি এখানে আর যাব না। এখান থেকে বলেন ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে? ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে? উত্তর হচ্ছে ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কততে? 1743-এ। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা কে? নাথানিয়েল ব্রেসি হ্যালহেট। গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন? রাজা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বলেন তো? বাকযন্ত্র ধ্বনিতত্ত্বে। শব্দের অর্থ বৈচিত্র্য নিয়ে, শব্দের অর্থ নিয়ে কে আলোচনা করে? শব্দের অর্থ নিয়ে কে আলোচনা করবে? অর্থতত্ত্ব। অর্থ নিয়ে আলোচনা করবে কি? অর্থতত্ত্ব। এখানে বলেন রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটা? শব্দ গঠন। রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটা? শব্দ গঠন। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? বাচ্য এবং উক্তি। বাচ্য এবং উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? দেখেন, বাক্যের বাচ্য উক্তি
বাক্য রূপান্তর, এগুলো সব বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়, যদিও এগুলো আমি ক্লাসে পড়াইছিলাম, তাহলে এটা কি হবে, আনসার কি হবে, বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, শব্দ গঠন নিয়ে আলোচনা করে কে, একটু আগে বলছি, বলেন শব্দ গঠন নিয়ে আলোচনা করে কে? ঠিক আছে, চ্যাপ্টার 2 ডান কিনা বলেন? বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি, যেটা ব্রাহ্মী লিপি থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা চ্যাপ্টার 2 শেষ, কেমন? এবার আসেন চ্যাপ্টার 3। আচ্ছা, এখানে চ্যাপ্টার 3 তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে দেখেন, প্রথমে দেখেন অধিকাংশ ভাষার অন্তত দুইটা রীতি থাকে, একটা হচ্ছে কথ্য ভাষা রীতি আর একটা হচ্ছে লেখ্য ভাষা রীতি। ভাষার রীতি বিভাজন করতেছি, অধিকাংশ ভাষার দুইটা রীতি থাকে। কয়টা রীতি থাকে? দুইটা রীতি, একটা হচ্ছে কথ্য ভাষা রীতি আর একটা হচ্ছে লেখ্য ভাষা রীতি। ঠিক আছে, কথ্য ভাষা রীতি হচ্ছে ভাষার মূল রূপ, কথ্য ভাষার রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষার রীতির রূপ তৈরি হয়। ঠিক আছে, ওকে। এখন দেখেন, কথ্য ভাষার যে রীতি আছে, আমি পড়াইতেছি কি আগের পুরাতন বইতে এই নৈবেত্তিকগুলো নেই, তাহলে এখন এই নৈবেত্তিকগুলো নাই, এই কমেন্টটা কি এখনই করা জরুরি? মানে আগের বইতে এইগুলা নাই, আপনাদেরকে নিয়ে আর পারি না রে ভাই, আপনাদেরকে নিয়ে আর পারি না। আঞ্চলিক কথ্যরীতির বিষয়টা একটু খেয়াল করেন, আঞ্চলিক যে কথ্যরীতি আছে, হ্যাঁ, আঞ্চলিক কথ্যরীতির এখান থেকে একটা প্রশ্ন পাবেন, একটা প্রশ্ন পাবেন। কিরকম প্রশ্ন পাবেন একটু আমি বলি। এখানে দেখেন, বরেন্দ্রী, রারি, এই যে বিষয়গুলো আছে, ঠিক আছে, বরেন্দ্রী, রারি, এই বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি। ঠিক আছে, ওকে। বাক্যের ক্ষুদ্রতম একক হবে আপনার ধ্বনি। ঠিক আছে, বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি, এটা নিয়ে টেনশন করেন না আর। আপনাদের সব টেনশন শেষ হইলে আমি পড়াইতে পারি। টেনশন শেষ হয়েছে কিনা বলেন? হয়েছে? আমি কি আগাবো? আপনার মনোযোগ আছে এখানে? এই বোর্ড বই যেভাবে শেষ করতেছি, যেগুলো দাগাই দিব বোর্ড বই থেকে, ওই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। কনসেন্ট্রেশন দেন, উপকার পাবেন। দেখেন, কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণ অঞ্চলের নামে পরিচিতি পায়। খুব ভালো করে খেয়াল করেন, বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল, আজকে ম্যাপ নিবেন, ম্যাপে দেখবেন বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চল কোনগুলা। বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চলের ভাষা হচ্ছে, আঞ্চলিক ভাষাকে বলা হয় বাঙালি ভাষা। ঠিক আছে, এই যে এখানে দেখেন, পশ্চিমবঙ্গের ভাষা হচ্ছে রাঢ়ী। ঠিক আছে, রংপুর, বাংলাদেশের যে রংপুর অঞ্চল আছে, বাংলাদেশের রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষার নাম হচ্ছে কামরূপী। ঠিক আছে, বাংলাদেশের রংপুর অঞ্চল, বাংলাদেশের বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষার আঞ্চলিক কথ্যরীতির নাম হচ্ছে কামরূপী। ঠিক আছে, ওকে। এবার দেখেন, এটা গেল আঞ্চলিক কথ্যরীতি। এবার আমরা দেখতেছি মান রীতি বা প্রমিত কথ্যরীতি। তাহলে কথ্যরীতি আছে দুইটা। কথ্যরীতি কয়টা আছে? কথ্যরীতি আছে দুইটা। কি কি? একটা হচ্ছে আঞ্চলিক কথ্যরীতি আর একটা হচ্ছে মান বা প্রমিত কথ্যরীতি, যেটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি আর কি। আর আঞ্চলিক কথ্যরীতিগুলো অঞ্চল ভেদে ব্যবহার করা হয়। যেমন চট্টগ্রামের মানুষ কথা বললে সিলেটের মানুষ বুঝে না, সিলেটের মানুষ কথা বললে চট্টগ্রামের মানুষ বুঝে না, কারণ এগুলো আঞ্চলিক রীতি। আর প্রমিত রীতি যেটা, সেটা সবাই বুঝবে। এবার আসেন লেখ্য রীতি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্য রীতিতে এটি রচিত। ঠিক আছে, দেখেন সাহিত্যিক ভাষা রীতি, দেখেন সাহিত্যিক ভাষার বাক্যরূপ ও অর্থ প্রায়শ সাধারণ ভাষা রীতি থেকে আলাদা হয়। কবিতার ভাষায় এই পার্থক্য পরিমাণ খুব বেশি। বাংলা কাব্যরীতি দুই ভাগে বিভক্ত। খেয়াল করেন, বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? দুইটা। বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হচ্ছে পদ্য রীতি আর একটা হচ্ছে গদ্য রীতি। পদ্য কাব্যরীতিতে সাধারণত ছন্দও মিল থাকে, ফলে তার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। দেখেন, পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচাইতে পুরানো রীতি, মনে রাখবেন। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। যেমন আমাদের চর্যাপদ কি গদ্য রীতিতে লেখা না পদ্য রীতিতে লেখা? ডেফিনেটলি পদ্য রীতিতে লেখা। আমাদের চর্যাপদ কিন্তু কি দিয়ে লেখা? পদ্য রীতিতে লেখা। এই কারণে বলা হচ্ছে এটাই সবচেয়ে কি রীতি, পুরাতন রীতি। এবার আসেন সাধুরীতি। সাধুরীতির এই বিষয়গুলো, বৈশিষ্ট্যগুলো তো আপনারা জানেন। দেখেন, সাধুরীতিতে সর্বনামে হ ব্যবহার করা হয়। যেমন আমরা চলিততে বলি তার, আর সাধুতে বলি তাহার, তাহলে হ আসে। আর সাধুরীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর হয়। আমি বলেছি আমি কাজটি করি, আর ইয়াতে বলি কি, সাধুতে বলি কি, আমি কাজটি করিয়াছি। ঠিক আছে, তাহলে সাধুরীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর তো হয়। তারপর হচ্ছে সাধুরূপে হ বর্ণ, সর্বনামে হ বর্ণ যুক্ত হয়। এবার আসে প্রমিত রীতি।
বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকেরা কথ্য ভাষাকে লেখ্যরীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা কর্তৃক চালু করার চেষ্টা করা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয়। মানে সাধুতে যেটা দীর্ঘ ছিল, এটা এখানে হচ্ছে হ্রস্ব। তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে। সাধুতে তৎসম শব্দের ব্যবহার বেশি ছিল, প্রমিত রীতিতে কমে, মানে যেটা চলিত রীতি হয় আর কি। দেখেন, বিশ শতকের মাঝামাঝি, বিশ শতকের মাঝামাঝি আমি মার্ক করে দিচ্ছি, এগুলো এভাবে আন্ডারলাইন করে করে পড়বেন। বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধুরীতি জায়গা দখল করে। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধুরীতিকে সরিয়ে চলিত রীতি মান্য লেখ্য রীতিতে পরিণত হয়। এই চলিত রীতি ক্রমে বাংলার প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়। প্রমিত রীতি হলো কোনো ভাষার আনুষ্ঠানিক ব্যবহারের জন্য নির্ধারিত মান্য রীতি। এই জন্য এটি মান্য রীতি নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা আমরা এমসিকিউতে চলে যাই। এই চ্যাপ্টার 3 শেষ হচ্ছে। মনে রাখবেন, প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা। এটা মনে রাখবেন, এখানে প্রথম লাইনে আছে। আচ্ছা বলেন তো, বর্তমানে লেখ্যরীতির আদর্শ রীতি বলা হয় কাকে? লেখ্যরীতির আদর্শ রীতি বলা হয় কোনটাকে? বর্তমানে লেখ্যরীতির আদর্শ রীতি প্রমিত রীতিকে বলে না। কোন রীতিকে বলে? 23 সালের বইয়ের সাথে না মিললে আমার করণীয়টা কি এখন আমাকে একটু বলেন তো। মানে আমি কি করতে পারি এটার জন্য? এই বই আপনার গুগলে জাস্ট এটা লিখলে এসএসসি বাংলা ব্যাকরণ বোর্ড বই, গুগল থেকেও তো এই বইয়ের সফট কপি পাওয়া যায়। এমন সব প্রশ্ন করেন আপনারা। আচ্ছা, তারপর বলেন তো, বাংলা ভাষার সাধু গদ্য রীতির সূচনা হয় কবে? কখন শুরু হয়? 19 শতকের শুরুতে। সাধুতে ক্রিয়ারূপ কি হয়? এখানে এখানে নিচের কোনটি সাধু রীতির ক্রিয়ারূপ বলেন? সাধু রীতির ক্রিয়াপদ কোনটা? করিল। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটা? ক্রিয়ারূপ দীর্ঘ হয়। রংপুর অঞ্চল, যেটা বলেছিলাম প্রশ্ন আসবে, বাংলাদেশের রংপুর অঞ্চলের উপভাষার নাম কি বা আঞ্চলিক ভাষার নাম কি? কামরূপী। ঠিক আছে, চ্যাপ্টার 3 শেষ। এবার আসেন বাকযন্ত্র। বাকযন্ত্র থেকে আমি কয়েকটা কথা বলবো, এই কয়েকটা কথা ভালো করে পড়বেন, কয়েকটা কথা ভালো করে মার্ক করবেন। ফুসফুস, দেখেন ফুসফুস থেকে যে লাইনটা পড়তে হবে সেটা হচ্ছে মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। ঠিক আছে, শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন। দেখেন স্বরযন্ত্র, এটাকে আবার ষড়যন্ত্র বললেন না, স্বরযন্ত্র। শ্বাসনালীর উপরের অংশে স্বরযন্ত্রের অবস্থান দেখেন, মেরুদণ্ডে 4, 5, 6 নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতো, বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয়। জীব, মুখ গহ্বরের নিচের অংশে জীবের অবস্থান বাকযন্ত্রের। দেখেন এটা এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ। বাকযন্ত্রের মধ্যে জীব সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ। মুখ গহ্বরে মুখ গহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডকে মাংসপিণ্ডের নাম হচ্ছে আলজিভ। ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে আসে, বাতাসে মুখ দিয়ে পুরোপুরি বের না হয়, খানিকটা নাক দিয়ে বের হয়। এর ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। তাহলে নাসিক্য ধ্বনি তৈরি হয় কার ফলে? আলজিভ। নাসিক্য ধ্বনি তৈরি হয় কার ফলে? আলজিভের ফলে। নাসিক্য ধ্বনি তৈরি হয় কার? তালু। দেখেন মুখ বিবরের ছাদকে কি বলা হয়? তালু। মুখ বিবরের ছাদকে বলা হয় তালু। তালু দুইটা অংশ, একটা হচ্ছে কোমল তালু আর একটা হচ্ছে শক্ত তালু। ঠিক আছে, দাঁতের গোড়ার নাম হচ্ছে দন্তমূল। উপরের পাটির দন্তমূল দাঁতের সঙ্গে জীবের স্পর্শে ধ্বনি উৎপন্ন করে ওষ্ঠ। বাকযন্ত্রের সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ বা ঠোঁট। দেখেন বাকযন্ত্রের সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ বা ঠোঁট। মুখ গহ্বরের পাশাপাশি নাসিক ও নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়ে ধ্বনি উৎপন্ন হয়। ঠিক আছে, বলেন এখানে বাকযন্ত্র কোনটা? এক নম্বরে আনসার কি হবে? বাকযন্ত্র কোনটা? ফুসফুস। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়ে আসে বলেন তো? ক খ উভয়। ভেরি গুড। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? ওষ্ঠ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটা? বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটা? জীব। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উপরে। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? একটু আগে পড়াইছি। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? আলজিভ নিচে নেমে এলে, তাই না? তাইলে আমাদের কয়টা চ্যাপ্টার শেষ হলো বলেন তো? কয়টা পরিচ্ছেদ শেষ? 4টা। 4টা পরিচ্ছেদ শেষ করলাম। ওকে, আপনাদের আজকে বিশাল বড় একটা পড়া হয়ে যাচ্ছে। আপনারা কি এটা বুঝতে পারতেছেন? বাংলা ব্যাকরণ বোর্ড বই আপনার পড়া থাকতে হবে। বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ের আপনার মুনির চৌধুরী বইটাও পড়তে হবে। কিরে ভাই, এক কথা আপনাদেরকে কয়বার বলতে হয়? আমি কোনটা কোন বই থেকে পড়বেন কি পড়বেন এটা ডিটেল পোস্ট দেখছি না? দিছিলাম কিনা? দিছিলাম। শুনেন, আজকে ক্লাসে কয়জন আছেন? এখন একটু নিজের পাবলিসিটি করি। ক্লাসে কয়জন আছি? যারা আছি আজকে P2 এর ফেসবুক পেজ থেকে সবাই এটা শেয়ার দিব। ঠিক আছে, 366 জন আছি তো, ধরলাম 350 জন আছি। 350 জন শেয়ার দিবেন পোস্টটা। কোনটা কোথা থেকে পড়তে হয় ওই পোস্টটা। তারপর এই প্রশ্ন আমার আর যেন ক্লাসের মধ্যে করতে না হয় যে স্যার মুনির চৌধুরী পড়তে হবে, নতুনটা পড়তে হবে না পুরাতনটা পড়তে হবে। কোথায় দিছিলেন মানে এই বাকিরা পাইছেন? বাকিরা পাইছেন? যারা পাইছেন শেয়ার দিবেন। এই যে ওনারা দেখেন না, আপনারা কি শেয়ার দিচ্ছেন ওনারা এখনো দেখেন নাই। যাই হোক, শুনেন, P2 এর
ফেসবুক পেজে যাবেন। আচ্ছা, অন্যরা অন্যরা যে কেউ একটু ফেসবুকে শেয়ার দিয়ে দিয়েন, তাইলে হয়ে যাবে। ক্লাস না করে এটা তো পাবলিক পোস্ট করে, এটা সবাই জানার জন্য, এটা অলরেডি অনেকেই অনেকেই আপনার হচ্ছে কি এটা পেয়েছে, এটা পাবে। এটা 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 পাওয়াটা তেমন কোনো বিষয় না। সব সময় সবকিছু নিজের জন্য চিন্তা করলে হবে না তো। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ঠিক আছে, এটা পাবেন পাবেন, আপনি ক্লাস শেষ হওয়ার পর পেয়ে যাবেন। এটা নিয়ে এত আপসেট টেনশনে পড়ে যাওয়ার কিছু নাই। ঠিক আছে, অ্যাপবি না থাকলে সমস্যা নাই, এটা আপনার এখানেও দিয়ে দিবে, আপনাদের টেলিগ্রাম গ্রুপও দেওয়া আছে, টেনশন করার কিছু নাই। ওই যে ইমন কুমার দিয়ে দিয়েছেন, আরেকজন এখানে ইয়াও করে দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ। এখন পরিচ্ছেদ পঞ্চম। আচ্ছা বলেন, ভালো কথা, আপনাদেরকে শব্দযোগ আপনারা আর কোনো এই এই রিলেটেড আর কোনো চ্যাট না, কম ইয়া না। ঠিক আছে, আমার কথা শুনেন। আহ, শব্দযোগ আপনার কথা বলছি না। বলেন তো পরিচ্ছদ শব্দের অর্থ কি, পরিচ্ছেদ শব্দের অর্থ কি? দেখেন এই এখানে উপরে কি লেখা আছে, পরিচ্ছেদ। পরিচ্ছেদ মানে হচ্ছে অধ্যায়, আর পরিচ্ছদ মানে হচ্ছে পোশাক। ঠিক আছে, একার না থাকলে হবে পোশাক, আর একার থাকলে হবে অধ্যায়। কেমন? ওকে, ঠিক আছে। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় কয়টা ধ্বনি আছে? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হচ্ছে 37টা। এগুলো আমরা পড়ছিলাম ক্লাসে, এগুলো আমি অত ডিটেলে পড়াবো না এই কারণে, যেহেতু এগুলো পড়ছি। যে ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরে কোথাও বাধা পায় না সেগুলোকে স্বরধ্বনি বলে। আমরা জানি ধ্বনির নির্দেশক চিহ্নকে বর্ণ বলে, এগুলো আছে, আমরা এগুলো পড়ছি সবগুলা। তো এগুলো আমি আর এখানে আর ডিটেল পড়াচ্ছি না, যেহেতু ধ্বনি ও বর্ণর ক্লাসটা আমাদের ইন ডিটেইলে হয়েছিল। তো আমি এখানে আর একটা ডিটেইলে ওভাবে করে যাচ্ছি না। আপনারা একটু এখান থেকে যে জিনিসটা দেখবেন, যুক্ত বর্ণগুলো ভালো করে পড়ে নেবেন। যুক্ত বর্ণগুলো ভালো করে দেখবেন। হ্যাঁ, আমাদের এখানে সংখ্যা বর্ণ আছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা। বলেন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা? উত্তর করেন। মৌলিক স্বরধ্বনি কয়টা? পড়াইছিলাম 7টা, মৌলিক স্বরধ্বনি 7টা। যে ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না তাকে কি বলে? স্বরধ্বনি বলে। ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ বলে। ধ্বনির প্রতীককে কি বলে? বর্ণ বলে। 4 নাম্বারটা বলেন তো, ব্যঞ্জনের সঙ্গে কার চিহ্ন বা হস চিহ্ন না থাকলে কোন বর্ণ ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? ব্যঞ্জনের সঙ্গে কার চিহ্ন বা হস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়। এটা এই যুক্ত বর্ণটা 5 নম্বরে যেটা আছে স্ন, এটা কোনটা কোনটা? এটা বলে খ। এটা কি খ? এটা কি খ? আনসার কি খ? মূর্ধন্য ষ আর ইয় মনে হচ্ছে এটাকে। হাই খুদা, এটা বলে ক আর মূর্ধন্য ষ। আহা, মূর্ধন্য ষ আর মূর্ধন্য, এটা মূর্ধন্য ষ আর মূর্ধন্য। এই যে এখানে এটা এটা এখানে এটা দেখছেন বলে কি এটা কি ইয় মনে হচ্ছে নাকি? আচ্ছা, এটা কোথায় বসাই আমরা? সবাই বিষ্ণু বানানটা লিখেন, বিষ্ণু। বিষ্ণু বানানটা লিখেন তো। যারা বাংলিশ লিখবেন তারা ছাড়া, বাংলাতে যারা লিখতে পারবেন তারা বিষ্ণু লিখেন। বিষ্ণু উচ্চারণ করেন, বিষ্ণু। বিষ্ণু, মূর্ধন্য ষ এবং মূর্ধন্য। ঠিক আছে? ঠিক আছে কিনা? এই যে যুক্তবর্ণ চিনেন না, কি লজ্জা, কি লজ্জা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলেন? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বর্ণ বলে। কার বর্ণ বলে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম আমি পড়াইছিলাম, অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ, পড়াইছিলাম। নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করছে? স্বচ্ছ এবং অস্বচ্ছ। স্বচ্ছ এবং অস্বচ্ছ। 8-এর ক। 8-এর ক। যুক্ত বর্ণ দুই প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। কার বর্ণ কয়টা আছে? বাংলা বর্ণমালায় কার বর্ণ কয়টা আছে? 10টা। সংখ্যা বর্ণ কয়টা আছে? 10। চ্যাপ্টার 5 শেষ। দেখেন স্বরধ্বনি উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুযায়ী, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা যায়। নিচের ছকে স্বরধ্বনির এই উচ্চারণ, এটা ঝাড়া মুখস্থ করতে হবে, কোনো কিছু বলার নাই এখানে, এটা বোঝানোর কিছু নাই, কিছু নাই। দেখেন, আ উচ্চারণের সময় জীবের উচ্চতা কোথায় থাকে? নিম্নে থাকে। এবং আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি দেখেন, ঠোঁট বড় হয়ে যায়। এই আজকে কি পুরা বই পড়াবো? আমার কি মানুষ মনে হয় না, রোবট মনে হয় রে, বলে পুরা বই পড়াবেন? কোন জোড়া স্বচ্ছ অস্বচ্ছ? কোন জোড়া স্বচ্ছ অস্বচ্ছ? ঠিক আছে, তাহলে দেখেন নিম্ন স্বরধ্বনি, এই দেখেন জীবের অবস্থান, দেখেন যে জীবের অবস্থান হচ্ছে নিম্নে থাকে কখন? আ উচ্চারণের সময় জীবের অবস্থান নিম্নে থাকে এবং ঠোঁটের উন্মুক্তি হয় বিবৃত। ঠোঁটের উন্মুক্তি হয় বিবৃত। ঠিক আছে, আচ্ছা, আমি বলে রোবট দেখছেন কাণ্ড। আচ্ছা, এবার কথা শুনেন। শুনেন, আমি যদি আপনাকে বলি, আমি যদি আপনাকে বলি, শুনেন, এই ছক পরীক্ষাতে পারবেন না, নাইলে আমার কথা মন দিয়ে শুনেন। আপনারা আপনাদের পিতামাতার পরে কাকে উঁচুতে রাখবেন? উঁচু স্থানে কাকে রাখবেন? আপনারা কি বলবেন? আপনারা কি বলবেন? তোর গাদাইয়া শিক্ষক, তাহলে শিক্ষককে আমি কি, মানে আমাকে আমি যদি প্রশ্ন করি উত্তরটা কি দিবেন? ইউকে না? আমি প্রশ্ন করছি, উত্তর কি দিবেন? ইউকে রাখবো। কাকে উপরে রাখবেন? বলছি ইউকে উপরে রাখবো, মানে তোমাকে উপরে রাখবো, আপনাকে উপরে রাখবো। আপনি মানে কি ইউ।
তাহলে দেখেন উঁচু, উচ্চ স্বরধ্বনি হচ্ছে ইউ, রস্যি এবং রস্যু, এটা হচ্ছে উচ্চ। তাহলে উঁচুতে কাকে রাখবেন? ইউ কে উঁচুতে রাখবেন, ঠিক আছে? হুম। জামাইকে উপরে রাখবেন, উঁচুতে রাখবেন, রাখেন। তা আপনার চাকরি বাকরি না থাকলে 2 দিন পরে আপনারা কোথায় ফেলে দিবে এটা আপনি চিন্তা করতে পারবেন না। বুয়া জামাই চিন্তা আপাতত বাদ দেন, ঠিক আছে? আপাতত চাকরি চিন্তা করেন। জামাই বউয়ের শখ একদম মিটে যাবে চাকরি বাকরি না পাইলে, ঠিক আছে? জামাইরে বলে রাখবে মা, কি আবেগ, কি অনুভূতি, চাকরির দেখা নাই। পরীক্ষাতে কয়টা পরীক্ষা ফার্স্ট হয়েছেন? হ্যাঁ, ডেইলি এক্সাম কয়টাতে ফার্স্ট হয়েছেন? জামাই বউ চিন্তা করতেছেন যে। আচ্ছা, এবার দেখেন আপনি নিজে, আপনি তাইলে আপনি সবার নিচে কাকে স্থান দেন? আমি আমাকে, আমাকেই নিচে স্থান দিই, তাহলে নিম্নে কাকে রাখবেন? আমাকে, আমাকে শুরু হয় কি দিয়ে? আ দিয়ে। আমাকে শুরু হয় কা দিয়ে? আমাকে, তাহলে আ। তাহলে উচ্চ এবং নিম্ন পাইছেন কিনা? উচ্চতে রাখবেন ইউকে মানে তোমাকে, নিচে রাখবো কাকে? আমাকে, তাহলে আ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে নিম্নে দেখেন এই যে আ, এও নিম্নে, নিম্নে থাকবে। ওকে, এটা হচ্ছে নিম্ন মধ্য। এবার দেখেন জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা যায়। এটা দেখেন উচ্চারণের সময় জীব কতটা উপরে ওঠে বা কতটা নামে, উচ্চারণের সময় জীব কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে। জীবের উপরে ওঠা এবং নিচে ওঠা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, একটা হচ্ছে উচ্চ মধ্য, একটা হচ্ছে নিম্ন মধ্য, আর একটা হচ্ছে নিম্ন, ঠিক আছে? এই যে অ জফলা আ যেটা দেখতেছেন, এই আ আসলে বাংলা বর্ণমালায় একটা ধ্বনি আছে যে ধ্বনির কোনো লিখিত রূপ নাই, সেটা হচ্ছে এইটা। এটা 1974 সালে ডক্টর আব্দুল হাই এই ধ্বনিটা আবিষ্কার করেন। যেমন আমরা কখনো বলি বিজ্ঞান, ঠিক আছে? এই যে এখানে জফলা এবং আ একসাথে উচ্চারিত হয়, ঠিক আছে? ওই কারণে এই ধ্বনিটার সৃষ্টি হয়েছে। যাই হোক, এবার দেখেন জীবের সম্মুখ এবং পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, একটা হচ্ছে মধ্য স্বরধ্বনি, আর একটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা, তাহলে এইটা একটু আমাদের দেখতে হবে। দেখেন সম্মুখ স্বরধ্বনি হচ্ছে ই এ। এখন এটা কেমনে মনে রাখবেন? সম্মুখ স্বরধ্বনি আপনি যখন চাকরি পাবেন তখন আপনি ইয়ে বলেই তো সামনে যাবেন, তাই না? সবার সামনে যাবেন কিভাবে? ইয়ে বলে সবার সামনে যাবেন না? তাহলে দেখেন ই এবং এ, এটা বলেই তো আমরা কোথায় যাব? সবার সামনে যাব। তাহলে সম্মুখ স্বরধ্বনি হবে কোনটা? ই এ, এগুলা, ঠিক আছে? আর মনে করেন চাকরি পান নাই, আউফ, চাকরিটা হইলো না, আউফ, চাকরিটা হইলো না। তো চাকরি না হলে কোথায় চলে যাইতে হবে? আপনার পিছনে পশ্চাৎ যাইতে হবে। তাহলে পশ্চাৎ স্বরধ্বনি কোনটা? ঠিক আছে, অ, ঠিক আছে, এটা অ ও, ঠিক আছে? এটা যে যে টেকনিকে মনে রাখতে পারে আর কি, কেমন? তারপর দেখেন যাকে সম্মান করবেন তাকে তো এক্সপোজ করবেন না আপনি, তাই না? তাই তাকে হচ্ছে সংবৃত রাখবেন, ইউকে সংবৃত রাখবেন। আর নিজেকে সবসময় কি করবেন? এক্সপোজ করবেন। তাহলে নিজে হচ্ছে কি বিব্রত রাখবেন কাকে? আকে, ঠিক আছে? আচ্ছা, অনুনাসিকটা আমরা দেখছি, অনুনাসিক উচ্চারণের সময় বায়ু ইয়ে হয় অর্ধ স্বরধ্বনি। দেখেন বাংলা বর্ণমালায় অর্ধ স্বরধ্বনি একটা আছে। দেখেন যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে। বাংলা বর্ণমালায় বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টা, ই উ এ এবং ও। ই উ এ এবং ও, এই 4টাকে অর্ধ স্বরধ্বনি বলে, কারণ এগুলো চাইলে ইচ্ছা মতো টেনে দীর্ঘ করা যায় না। পূর্ণ স্বরধ্বনি এবং অর্থ স্বরধ্বনি একত্রে মিলিত হয়ে দ্বিস্বরধ্বনি হয়, ঠিক আছে? দ্বিস্বরধ্বনি হয়, ঠিক আছে? বাংলা ভাষায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ। আচ্ছা, এই যে দ্বিস্বরধ্বনি এগুলোকে আমরা হচ্ছে যৌগিক স্বরধ্বনির অপর নাম হচ্ছে দ্বিস্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনির অপর নাম হচ্ছে দ্বিস্বরধ্বনি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আর এই দ্বিস্বরধ্বনির দুইটা স্পেসিফিক বর্ণ আছে, ও এবং ও, এগুলা ক্লাসে পড়াইছিলাম আমি, ক্লাসে পড়াইছিলাম, ঠিক আছে? আচ্ছা বলেন তো উচ্চারণের সময় জিভের অবস্থান, উচ্চারণের সময় জিভের অবস্থান, অবস্থানের কারণে স্বরধ্বনিগুলোকে ভাগ করা যায় কত ভাগে? সবগুলাই। উচ্চারণের সময় জিভের অবস্থান কোথায় থাকে? বলেন, উচ্চারণের সময় ইউ, ইউ উচ্চারণের সময় আমার কোথায়? ইউ কে কোথায় রাখি? উঁচুতে রাখি না? বলছিলাম না ইউ কে উঁচুতে রাখি। আর আমরা যখন চাকরি পাবো না তখন কি করছি? ঠিক আছে, তাহলে ওই অনুযায়ী কি হবে? উচ্চ এবং কি হবে? পশ্চাৎ, উচ্চ পশ্চাৎ, ঠিক আছে কিনা? আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কি হয়? সংবৃত না বিবৃত? আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কি হয়? বিবৃত। জীবের সম্মুখ এবং পশ্চাৎ অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? জীবের সম্মুখ এবং পশ্চাৎ অনুযায়ী 3 ভাগে না? 3 ভাগে। সম্মুখ এবং পশ্চাৎ অনুযায়ী 3 ভাগে। বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বুঝাইতে? অনুনাসিকতা বুঝাইতে, অনুনাসিকতা বুঝাইতে। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে? অর্ধস্বর। পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে যেটা হয় সেটাকে কি বলা হয়? দ্বিস্বরধ্বনি।
কি বলা হয়? দ্বিস্বরধ্বনি বলা হয়, তাই না? পূর্ণ এবং অর্ধ মিলে যেটা হয় সেটাকে দ্বিস্বরধ্বনি বলে। লাউ শব্দের মধ্যে কোন স্বরধ্বনি আছে? আ এবং ও না, আ এবং উ, আ এবং উ, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আই থিঙ্ক এই চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন লাগতো। আজকে আমি ছোট ছোট কয়েকটা টেকনিক যেগুলো দেখাইলাম, আশা করছি এই টেকনিকগুলো যদি পরীক্ষার হলে মনে রাখতে পারেন, তাইলে এখানে যে কঠিন প্রশ্ন পড়াগুলো আছে, কঠিন পড়াগুলো কিছুটা হইলেও আপনার জন্য কি হয়ে আসবে, সহজ হয়ে আসবে, কিছুটা হইলেও আপনার জন্য ইজি লাগবে। এই পড়াগুলো আসলে যারা মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নাই। কাজে যে টেকনিকটা বলেছি এই টেকনিক অ্যাপ্লাই করে দেখেন, আশা করছি কিছুটা হইলেও কি পাবেন, রিলিফ পাবেন এখান থেকে। ওকে, ডান কিনা? পরীক্ষার হলে তো সব গুলিয়ে যায়, তাহলে পরীক্ষা দিয়েন না, সহজ সলিউশন। পরীক্ষা না দিলেই তো গুলাবে না, গুলানো বন্ধ হয়ে যাবে। বিবৃত হচ্ছে যেটাতে ঠোঁট উন্মুক্ত হয়। আ উচ্চারণের সময় দেখেন ঠোঁট কি হচ্ছে, চওড়া হয়ে যাচ্ছে। আর সংবৃত উ, ঠিক আছে, যেটা ঠোঁট কম খুলতেছে। এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা বলেন কেউ। 4 নম্বর প্রশ্নের উত্তর বলছে কি, জীবের সম্মুখ এবং পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? চলেন আপনাকে জীবের সম্মুখ এবং পশ্চাতে নিয়ে যায়, জীবের সম্মুখ এবং পশ্চাতে নিয়ে যায়, চলেন। এই দেখেন জীবের সম্মুখ, এই সেকেন্ড প্যারা দেখেন, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হচ্ছে সম্মুখ, একটা হচ্ছে মধ্য, আর একটা হচ্ছে পশ্চাৎ। ঠিক আছে, কয়টা গেল রে চ্যাপ্টার, কয়টা গেল? 6টা গেছে। আমি কি সাদে কালকে বলছিলাম আমার ক্লাসে প্রচুর ফুলটুসি আছে, ছেলে মেয়ে দুইটাই ফুলটুসি। ফুলটুসি জানি কাকে বলে, কালকে বলেছিলাম। ফুলটুসি কাকে বলে আর পাত্তাছি না, হয়রান লাগতেছে। হ্যাঁ, এবার আসেন ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি দেখেন উচ্চারণ স্থান, প্রকৃতি ও ধ্বনির কম্পন, বায়ু প্রবাহ বিবেচনা। ব্যঞ্জন ধ্বনিকে অন্তত 4 ধরনের ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী, দেখেন উচ্চারণ স্থান, খেয়াল করেন, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে 1 ভাগে ভাগ করা যায়, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী 1 ভাগে ভাগ করা যায়, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী 1 ভাগে ভাগ করা যায়, বায়ু প্রবাহর মাত্রা অনুযায়ী ব্যঞ্জনকে 1 ভাগে ভাগ করা যায়। তাহলে ব্যঞ্জনকে টোটাল কয় ভাগে ভাগ করা যায় বলেন? ব্যঞ্জনকে টোটাল কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। টোটাল কয় ভাগে? 4 ভাগে। ওকে, তাহলে 4 ভাগের মধ্যে প্রথম ভাগটা আমরা একটু দেখি। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনকে 7 ভাগে ভাগ করা যায়। ব্যঞ্জনকে টোটাল 4 ভাগে ভাগ করা যায়, তার মধ্যে হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনকে হচ্ছে কয় ভাগে? 7 ভাগে। একটা হচ্ছে ওষ্ঠ দন্ত, আমরা পড়ে আসছিলাম না এগুলো? 5 ভাগে পড়ছিলাম আর কি। কি কি পড়ছিলাম? কণ্ঠ পড়ছিলাম, তালব্য পড়ছিলাম, মূর্ধন্য পড়ছিলাম, দন্ত পড়ছিলাম, ওষ্ঠ পড়ছিলাম, এই 5 প্রকার পড়ছিলাম। তাহলে 2টা বাড়লো, কোন 2টা বাড়লো? একটা হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন বাড়ছে, কি বাড়ছে? কণ্ঠনালীয় ব্যঞ্জন বাড়ছে। আর একটা হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন বাড়ছে। ঠিক আছে, বাকিগুলো তো আমরা পড়ছি। তাহলে ওষ্ঠ ব্যঞ্জনের ক্ষেত্রে হচ্ছে মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে নিচের ঠোঁট, দন্ততে হচ্ছে জিভের ডগা হচ্ছে মুখ্য, মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের ডগা। আমার প্রশ্ন হতে পারে, স্যার দন্ততে কেমনে জিভের ডগা মুখ্য বাক প্রত্যঙ্গ হয়? কারণ দন্ত ব্যঞ্জনের ক্ষেত্রে, দন্ত ব্যঞ্জন যেগুলা, ওগুলো উচ্চারণের সময় আমার জিভ দাঁতে গিয়ে টোকা দেয়, এই জন্য দন্ত ব্যঞ্জনের প্রধান ইয়ে হচ্ছে জিভের ডগা। সবগুলোতে জিভ হচ্ছে মেইন প্রত্যঙ্গ, হচ্ছে সবগুলোতে জিভ। শুধু একটাতে জিভের অবস্থান নাই, সেটা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ ব্যঞ্জনের ক্ষেত্রে খালি ঠোঁট কথা বলবে, জিভের কোনো কাজ নাই। ঠিক আছে, ওকে ওকে। আর কণ্ঠনালীয়টা হচ্ছে কণ্ঠনালীয়, কণ্ঠের নল যেখানে আছে, হ্যাঁ, ওখানে হচ্ছে ধ্বনিদ্বারের অবস্থান, তাহলে ধ্বনিদ্বারের 2টি পাল্লা এবং ধ্বনিদ্বার, এই হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। মোটা দাগে কণ্ঠনালীয় ব্যঞ্জন এবং হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন বাদ দিয়ে বাকি সবগুলাতে জিভই আসলে মূল প্রত্যঙ্গ। ওষ্ঠ ব্যঞ্জন আমরা জানি প ফ ব ভ ম, এগুলো ওষ্ঠ ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জন ত থ দ, এগুলো দন্ত ব্যঞ্জন। খেয়াল করেন, দন্ত ব্যঞ্জনে ত থ দ, দন্ত নালীয় ব্যঞ্জন হচ্ছে দন্ত ন। ঠিক আছে, দন্তমূলীয় ব্যঞ্জনে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটি দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ু প্রবাহ বাধা সৃষ্টি করে। আর দন্ত ব্যঞ্জনে হচ্ছে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটি দাঁতে লেগে, দেখেন উপরের পাটি, একটা হচ্ছে দন্ত ব্যঞ্জনে উপরের পাটি দাঁতে লাগবে দন্ত ব্যঞ্জনের ক্ষেত্রে, আর দন্তমূলীয়তে জাস্ট হচ্ছে দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, দাঁত না, দাঁতের গোড়ায়। আমি কি বুঝতে পারছি? এটা দন্তমূলীয় ব্যঞ্জন কিভাবে মনে রাখতে বলছি? নিরলস দিয়ে মনে রাখতে বলছিলাম, খুব সম্ভবত কোনো একটা ক্লাসে বলেছিলাম নিরলস শব্দটা। আপনারা যদি আগে ক্লাস করে থাকেন তাইলে জানার কথা। ঠিক আছে, তাহলে দন্তমূলীয় ব্যঞ্জন হচ্ছে নিরলস, দন্তমূলীয় ব্যঞ্জন হচ্ছে কি? নিরলস। ঠিক আছে, ন র ল স, দন্তমূলীয় ব্যঞ্জন হচ্ছে নিরলস। আর দন্ত তো আমরা জানি, ওইখানে পড়ে আসছি ত থ দ ধ, ওখানে দন্ত ন সহ পড়ছিলাম, দন্ত নকে আমরা বাদ দিব, দন্ত নকে আমরা রাখবো দন্তমূলীয়র জন্য। আমি কি বুঝাতে পারছি? সবকিছু আগের মতোই আছে, খালি দন্ত নটা দন্ত ব্যঞ্জনের পরিবর্তে দন্তমূলীয় ব্যঞ্জনে চলে যাবে। ডান কিনা বলেন? অবাজিন আই জেন গরিব হোয়ের এন গরিব কেউ হইতো না, বুঝছো না? জি স্যার বলে। চট্টগ্রাম ভাষা আপনারা বুঝেন নাকি? জি স্যার কেমনে বলছেন? তাহলে দন্ত গেল, দন্তমূলীয় ব্যঞ্জন। এখন হতা হইল যে এখন ফললে ফরো, ন ফললে গুঁড়ো গই, বুঝছো না?
আচ্ছা, এবার আসেন মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জনটা দেখেন দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। খুব ভালো করে খেয়াল করেন মূর্ধা কি জিনিসটা দেখেন, পরীক্ষাতে কিন্তু ডাইরেক্ট লাইন চলে আসতে পারে। দন্তমূল, দাঁতের মূল মানে হচ্ছে দন্তমূল মানে দাঁতের গোড়া আর কি, এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম হচ্ছে মূর্ধা। সবাই হা করে জিহ্বাটা দাঁতের গোড়ার উপরের অংশে একটু টাচ করেন, দেখেন একটা কি থাকে, উঁচু একটা অংশ আছে না, একটা উঁচু। মনে মনে হয় যে মুখের ভিতরে স্পিড ব্রেকার বসাইছে কেউ, পাইছেন? স্পিড ব্রেকার পাইছেন? মুখের ভিতরে একটা স্পিড ব্রেকার আছে, এটা পাইছেন? স্পিড ব্রেকার পাইছেন না? ওইটা হচ্ছে, ওইটার নাম হচ্ছে মূর্ধা। যেসব ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ু প্রবাহ বাধা সৃষ্টি করে সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। ভাই এখন আমাদের যদি জিজ্ঞেস করেন স্যার এই ট বলতে তো এখানে বাড়ি খাচ্ছে কিনা বুঝতেছি না, ভাই এগুলো আমারও বোঝার দরকার নেই। ইতারা জ্যাং করে মানে ওরা যেভাবে করে লিখছে ওইভাবে, আমিও জানি না। এখানে আমি ভাই কথা বলার সময় তো কখনো বাড়ি মারে মারে দেখি নাই, ঠিক আছে? আর এভাবে করে বাড়ি মারা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? সো বাট যেটা বলছে ওটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা খেয়াল করেন কেমনে মনে রাখবো, দেখেন মূর্ধন্য ব্যঞ্জন কোনটা ছিল? মূর্ধন্য ব্যঞ্জন কোনটা ছিল? টঠ ডঢ মূর্ধন্য না? টঠ ডঢ মূর্ধন্য কিনা? টঠ ডঢ মূর্ধন্য ছিল কিনা? তাহলে এখানে দেখেন টঠ ডঢ, এটার সাথে ডশূন্য র আর ডশূন্য র, এই দুইটা, এগুলো হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন, ঠিক আছে? কণ্ঠনালীয় ব্যঞ্জনের ক্ষেত্রে একটা মনে রাখবেন, কণ্ঠনালীয় ব্যঞ্জনের ক্ষেত্রে হ কে মনে রাখবেন, হ হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। হ কণ্ঠনালীয় ব্যঞ্জন, এটা পরীক্ষাতে আসবে। হ কণ্ঠনালীয় ব্যঞ্জন, এটা পরীক্ষাতে আসবে। হ কণ্ঠনালীয় ব্যঞ্জন, এটা পরীক্ষাতে আসবে। তাইলে আমরা প্রথমে যেটা 7 ভাগে ভাগ করছে, এটা কোনটা অনুযায়ী 7 ভাগে আমাকে একটু বলেন তো, কি অনুযায়ী 7 ভাগে ভাগ করছে? আর তালু টালু যেগুলো আছে এগুলো আগে পড়ছেন, এগুলো আমি আর বলতে হবে না, ওগুলো আপনারা এমনি পারবেন। এটা কি অনুযায়ী ভাগ করছিল? উচ্চারণের স্থান অনুযায়ী ভাগ করছে। কি অনুযায়ী ভাগ করছে? উচ্চারণের স্থান অনুযায়ী ভাগ করছে। আমরা কি কি ভাগে, 4 ভাগের মধ্যে প্রথম ভাগ পাইছিলাম উচ্চারণের স্থান, এরপর কি পাইছিলাম? উচ্চারণের স্থানের পরে কি পাইছিলাম? উচ্চারণের প্রকৃতি, স্থানের পর বলে অবস্থান পাইছি। কৃষ্ণ কলি আমি তারে বলি, উল্টা পাল্টা আনসার করা যাবে না, ঠিক আছে? স্থানের পরে বলে অবস্থান। কি অবস্থা, কৃষ্ণ কলি নামে কেউ একজন লিখছে এটা, ঠিক আছে? ও ভাই ভাই রে ভাই রে ভাই, আই এম টায়ার্ড, আই এম রিয়েলি মানে এক্সট্রিমলি টায়ার্ড। আমিও ফুলটুসি হয়ে গেছি আজকে মনে হচ্ছে। ও এই আসলে স্যার আর পাচ্ছি না, একটু সুযোগ পাইছে কেন? হ্যাঁ, আহ আসলে স্যার আর পাচ্ছি না বলে। এটা মূর্ধন্য ব্যঞ্জন, মূর্ধন্যটা মূর্ধন্য ব্যঞ্জন হবে, হ্যাঁ। আচ্ছা, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন দেখেন, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগ করা যায়। একটা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন। আচ্ছা, স্পৃষ্ট ব্যঞ্জন কয়টা ছিল বলেন তো? আমি পড়াইছিলাম 20টা, পড়াইছিলাম না? স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে 20, ওগুলো তো মনে আছে, কোন 20টা মনে আছে না? ওই 25টা মাথা ফাটাই বলবো, নতুন বাংলা ব্যাকরণ বইতে 20টা দেওয়া না? নাসিক্য ব্যঞ্জন তো জানি আমরা, উষ্ম ব্যঞ্জন। পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ল, কম্পিত ব্যঞ্জন হচ্ছে র, তাড়িত ব্যঞ্জন হচ্ছে ডশূন্য র ডশূন্য র, ঠিক আছে? ওকে, তাহলে স্পৃষ্ট ব্যঞ্জন দেখেন, এখানে স্পৃষ্ট ব্যঞ্জন দেওয়া আছে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ পরস্পর সংস্পর্শে বায়ু প্রবাহে বাধা সৃষ্টি করে তাকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এখানে 20টা দেখছি আমরা। নাসিক্য, যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা আসা বাতাস মুখের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে নাক ও মুখ দিয়ে বের হয়ে আসে, তাকে নাসিক্য বলা হয়, ঠিক আছে? নাসিক্য ধ্বনি হচ্ছে 3টা, মনে রাখবেন। নাসিক্য ধ্বনি কয়টা? এই নাসিক্য ধ্বনি কয়টা? 3টা। নাসিক্য ধ্বনি কয়টা? 3টা। তালব্য, তালব্য জ ছ জ, এটা তালব্য, তালব্য ধ্বনি, তালব্য, ঠিক আছে? উষ্ম, দেখেন যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিশ্চিত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে উষ্ম ব্যঞ্জন বলে। উষ্ম ব্যঞ্জনের ক্ষেত্রে মনে রাখবেন 3টা হচ্ছে উষ্ম, দন্তাস, তালব্য এবং হ, ঠিক আছে? এই 3টা হচ্ছে স 2টা এবং হ, এগুলো হচ্ছে উষ্ম ব্যঞ্জন। উচ্চারণ অনুসারে উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে দন্তমূলীয়, তালব্য এবং কণ্ঠনালীয়। হ কণ্ঠনালীয় ব্যঞ্জন আমি বলেছি, উচ্চারণ স্থান অনুযায়ী হ কণ্ঠনালীয় ছিল, আপনাদেরকে আমি পড়িয়েছি। তালব্য তো তালব্যর মধ্যে তালব্য স আসবে, দন্তমূলীয়তে কি আসবে? নিরলসে দন্তস ছিল না? নিরলসে দন্তস ছিল, তাহলে নিরলস কি ছিল? দন্তমূলীয় ছিল। তালব্যতে তালব্য স আসবে, ঠিক আছে? ওকে, এর মধ্যে আবার দেখেন শকে শীষধ্বনি বলা হয়। কেন শকে শীষধ্বনি বলা হয়? কারণ এগুলো আপনার হচ্ছে শ্বাস অনেকক্ষণ ধরে ধরে রাখা এবং শীষের মতো আওয়াজ হয়, এই জন্য একে কি বলা হয়? শীষধ্বনি বলা হয়। তাহলে আমাকে বলেন শীষধ্বনি দুইটা কি কি? শীষধ্বনি দুইটা কি কি বলেন? স 2টা হচ্ছে শীষধ্বনি, কি কি? দন্তস্ব এবং তালব্য স। কণ্ঠনালীয় ব্যঞ্জন কি? কণ্ঠনালীয় ব্যঞ্জন কি বলেন? উষ্ম ব্যঞ্জন কয়টা বলেন তো? উষ্ম ব্যঞ্জন, ওকে। পার্শ্বিক ব্যঞ্জন আমরা পড়ছি, পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে দুই পাশ দিয়ে বায়ু প্রবাহ বের হয়, ল। পার্শ্বিক ব্যঞ্জন বলা হয় ল। কম্পিত ব্যঞ্জন বলা হয় র কে, বসুন র কে, ঠিক আছে? দেখেন কম্পিত ব্যঞ্জন এবং তাড়িত ব্যঞ্জনের পার্থক্যটা দেখেন। যে ধ্বনি উচ্চারণের সময়, আমি এগুলো আগেও বলছি আরেকবার বলছি, যে ধ্বনি উচ্চারণের সময় জীব একাধিকবার, কম্পিত ব্যঞ্জনের ক্ষেত্রে জীব একাধিকবার দন্তমূলে আঘাত করবে, তাড়িত ব্যঞ্জনে কেবল একবার আঘাত করবে, ঠিক আছে? এবার দেখেন ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ঘোষ এবং অঘোষ দুই ভাগে ভাগ করা যায়, একটা ঘোষ আর একটা অঘোষ। ঘোষ এবং অঘোষ মনে রাখা মানে কিভাবে মনে রাখবে শিখাইছিলাম কিনা? ঘোষ অঘোষ শিখাইছিলাম না?
তাহলে এটা আমি আর পড়াচ্ছি না, এটা হচ্ছে কম্পন মাত্রা অনুযায়ী। ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ অনুযায়ী হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণে হচ্ছে আমার জোর কম দিতে হয়, মহাপ্রাণে জোর বেশি দিতে হয়। মনে রাখবেন হ কণ্ঠনালীয় ব্যঞ্জন, হ মহাপ্রাণ, হ হ হ হ উচ্চারণে বায়ু প্রবাহ বেশি ব্যবহৃত, এটা জন্য একটা মহাপ্রাণ বলে, ঠিক আছে। আর প্রত্যেকটাই আপনি এমনিই পারবেন। দেখেন দেখেন প অল্প প্রাণ, ফ মহাপ্রাণ, ব অল্প প্রাণ, ব মহাপ্রাণ, ত অল্প প্রাণ, থ মহাপ্রাণ, দ অল্প প্রাণ, ধ মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঠিক আছে। স গুলো হচ্ছে অল্প প্রাণ, দন্তস তালব্য এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, মনে রাখবেন। দন্তস তালব্য এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। ওকে, তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ আমরা পড়ছি। তাহলে এখানে এগুলো আমরা এই এমসিকিউ গুলো আপনারা করে ফেলবেন, এমসিকিউ গুলো করে ফেলবেন। কয়টা গেল এটা চ্যাপ্টার, কয়টা গেল? 25টা পড়লে হবে না, বাকিগুলো পড়তে হবে। এই আপনারা যখন জিজ্ঞেস করেন আমাকে এতটা পড়লে হবে না, তখন আমার মেজাজটা 100 গরম হয়ে যায়। যেগুলো বলতেছি পড়তে হবে তো, না পড়ে ওয়ে নাই। বর্ণের উচ্চারণ এই চ্যাপ্টার স্কিপ করবেন। এই চ্যাপ্টার পড়লে ইন ডিটেলে পড়তে হবে, আর ইন ডিটেলে না পড়লে স্কিপ করাটা ভালো। দেশ নেতার যদি ধৈর্য এত কম থাকে তাইলে হয়। আরে কঠিন উচ্চারণ বাদ, উচ্চারণে অনেকগুলো ঝামেলা আছে, উচ্চারণে অনেকগুলো ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, পরিচ্ছেদ 9 দেখেন, পরিচ্ছেদ 9 দেখেন। এই 10% পাই নাই মানে বুঝলাম না, এটা মানে কি রে? 10% পাই নাই লিখছে নাকি পে নাই লিখছে, আমি তো বুঝতেছি না মানে কি রে। 10% মানে কি, এনে করতে আসছে আর কি? ও আচ্ছা, বুঝতে পারছি ওই, আচ্ছা বুঝছি। আচ্ছা শব্দ পদের গঠন। ও খুব, আমার নামে একটা কমপ্লেন আসছে, কমপ্লেনটা একটু দেখিনি। স্যার আমাদেরকে উপসর্গের ক্লাসে কোনটা কোন উপসর্গ সেটা পড়ানো হয়েছে, কিন্তু উপসর্গগুলো কোন অর্থে ব্যবহৃত হয় সেগুলো পড়ানো হয়নি। কিন্তু পরীক্ষায় অনেক সময় এরকম প্রশ্ন আসে, পরম উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, কনফিউজ হয়ে যায়, বিশেষ করে সংস্কৃত উপসর্গের বেলায়। এখন আপনারা উত্তরটা বলেন, জাহিদুল ইসলামের প্রশ্নের উত্তর আপনারা দেন যারা ক্লাসে ছিলেন, উপসর্গের ক্লাস। জাহিদুল ইসলাম প্রথমে কি আপনি ক্লাসে উপস্থিত ছিলেন? লাইভ ক্লাস আপনি করছেন? আপনি কি লাইভ ক্লাসটা করছিলেন? লাইভ ক্লাস করেন নাই, এবার বলেন। যারা লাইভ ক্লাসে ছিলেন তাদেরকে আমি কি বলেছি? তাদেরকে আমি বলেছিলাম এখান থেকে পড়ে নিতে, এবং আমি একই সাথে নোটও দিয়ে দিয়েছিলাম, কারণ ওখানে আসলে কোনটা কোন অর্থ প্রকাশ করছে এটা বসে বসে আমি পড়লেও কি হইতো, আমি মুখে মুখে বলতাম আর কি। এখানে তো আলাদা কোনো বোঝানোর কোনো কিছু নাই, ঠিক আছে। সো আরেকটা জিনিস হচ্ছে, একটা নোট দিয়েছি আমি, নোটটা একটু ভালো করে পড়েন, ওই নোটটাতে যেগুলো আছে ওগুলো বেশি গুরুত্বপূর্ণ, কেমন? ওই নোটটা একটু দেখে নিন। ওকে, আচ্ছা এবার আসেন শব্দ। না না সরির কিছু নাই, আরে ভাই আপনি লাইভ ক্লাস করেন না, আপনি জানবেন কিভাবে? জানবেন কিভাবে? সরি বলার কিছু নাই, আমি বাকিদেরকে বলছি, কারণ ওই যে বাকিদেরকে ইনস্ট্রাকশনসটা দিয়ে দিয়েছিলাম আমি, কেমন? আপনি লাইভ ক্লাস করেন নাই বলে এটা, ঠিক আছে। এই কারণে হয়তো, আর রেকর্ড ক্লাসে তো কিছু কাটছাট করা হয় ইয়াটা প্রিসাইজ করার জন্য, এই কারণে হয়তো আপনি মিস করে গেছেন, কেমন? শব্দ পদের গঠন এটা আমি পড়াইছিলাম না? এই শব্দ পদের গঠন, শব্দ পদের গঠনের মধ্যে বিভক্তি নির্দেশক বচন বলক পড়াইছিলাম কিনা? পড়াইছিলাম। তাহলে এটা আমি এখন আর ধরছি না। শব্দ ও পদের পার্থক্যটা একটু দেখেন। শব্দ ও পদের পার্থক্যটা মনে রাখবেন। জনগোষ্ঠীর নিজস্ব শব্দভাণ্ডার থাকে, দেখেন শব্দের অংশ হচ্ছে উপসর্গ ও প্রত্যয়, পদের অংশ হচ্ছে বিভক্তি নির্দেশক বচন এবং বলক। পদ রূপতত্ত্ব বাক্যতত্ত্বে আলোচিত হয়, শব্দ তো কেবল সব রূপতত্ত্বে আলোচনা করা হবে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম কি 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 বলে? এমসিকিউ গুলো বলেন তো, এমসিকিউ গুলো বলেন, যেহেতু আমি আগে পড়াইছি এমসিকিউ গুলো পারার কথা। পদ, পদের লগ্ন কত ধরনের বলেন? লগ্ন কত ধরনের? আমি শেষ করে দিব, বেশি পড়াবো না আজকে আর, বেশি পড়াবো না আপনাদের, আমি বেশি সময় নিব না। লগ্ন কত ধরনের? 4 প্রকার। কোন শব্দের শেষে কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? না, আচ্ছা কোনটা? কোনটা? উপসর্গ। আসেন এই দেখেন, লগ্ন 4 ধরনের, স্পেসিফিক ভাবে বলে দিয়েছে লগ্ন হচ্ছে 4 ধরনের। সেক্ষেত্রে আপনি যদি ওই অলগ্নক এবং সলগ্নক বাক্যে যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে সলগ্নক পদ, যে সকল পদে লগ্নক থাকে না অলগ্নক পদ বলে। ওখানে আপনি সরাসরি, এখানে আপনি যেটা বলছেন সরাসরি প্রশ্ন যখন আসবে লগ্নকের প্রকারভেদ, তখন লগ্নক, যেখানে পদের লগ্নক কত প্রকার বলছে, পদ কত প্রকার বলে নাই। একটা সলগ্নক পদ আর একটা অলগ্নক পদ, ওইটা বলে নাই, বলেছে লগ্নক কত প্রকার, ঠিক আছে। আচ্ছা তাহলে কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? উপসর্গ শব্দের কোথায় যুক্ত হয়? শুরুতে যুক্ত হয়। তাহলে এটা উত্তর কি হবে? শেষে যুক্ত হয় না কোনটা? উপসর্গ, ঠিক কি না? 3-এর আনসার কত রে? 3-এর আনসার কত? উপসর্গ না? যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় বলক। সাধিত শব্দ কোনটা বলেন? পরিযোগ চালক, পরিচালক। এগুলো আপনারা করে নেবেন। 10 নম্বর আনসারটা করেন তো, 10 নম্বরের, এখানে শুধু 10 নম্বর আনসারটা করেন। 10 নম্বরের আনসার কত? 3। নৌকায় কিভাবে আনসার হয় রে? অলগ্নক পদ। এই নৌকায়, নৌকায় শব্দটা লগ্নক যুক্ত আছে না? এই আছে নাকি নাই? বিভক্তি যুক্ত আছে না নৌকায় শব্দটাই? নীল শব্দটার মধ্যে কোনো কিছু যুক্ত আছে? নাই। তাহলে নীল হচ্ছে কি? অলগ্নক পদ, বাকি সবগুলাতেই লগ্নক যুক্ত আছে। উপসর্গ দিয়ে শব্দ গঠন আমার কি পড়ানো লাগবে? এই দেখেন, বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে, বোর্ড বই রেফারেন্স। উপসর্গ কয়টা আছে যদি জিজ্ঞেস করে, এটার উত্তর কিন্তু দিতে হবে, অর্ধ শতাধিক দিতে হবে, এটা স্কিপ করার কোনো সুযোগ নাই। আচ্ছা আপনাদেরকে তো আমি উপসর্গগুলো তো আমি ইয়া করতে পারি নাই। 8 নংটা কি হবে মানে? 8 নংয়ের কোশ্চেনটা কি পড়েন? ভিভো মোবাইল
উল্টাপাল্টা কথা বলবেন, মোবাইল কালকে চুরি হয়ে যাবে। ভিভো, তার কাছে ভিভো মোবাইল আছে, আমার দেখাচ্ছে। স্যার বলে আজকে এই পর্যন্ত পড়ি। শুনেন, ভিভো, ওয়েট, আমি উপসর্গগুলো দাগাই দিই, উপকারটা আপনার হবে, আমার না। ঠিক আছে, ভিভো ভাই একটু ধৈর্য ধরেন। দাদাম কোনটি নির্দেশক ছিল মানে কি রে? দাদাম মানে কি রে? আমার নাম কি? কি বলে দাদাম? দাদাম হচ্ছে, দাদাম শুনেন, টুকু নির্দেশক। বই টা, টা টি খানা খানি টুকু, এগুলাকে নির্দেশক বলে, আর্টিকেল, পদাশ্রিত নির্দেশক। ঠিক আছে দাদাম? তাইলে আমি উপসর্গগুলো মার্ক করে দিই। ওই যে একটু আগে যিনি বলছিলেন যে কোনটা মানে কোন উপসর্গ এটা পরীক্ষাতে আসে, তো এটা তো পারছি না, এটা পড়তে মুখস্থ করে ফেলতে হবে। এখন কোনটা কোনটা আমার আসলে বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু দিচ্ছি, খেয়াল করেন। অবোধ শব্দে অ উপসর্গটা অল্প অর্থ প্রকাশ করছে। অত্যাচার শব্দে অতি উপসর্গটা অতিরিক্ত অর্থ প্রকাশ করছে। অধিকার শব্দে কর্তৃত্ব প্রকাশ করছে। অধিবাসী শব্দে মধ্য প্রকাশ করছে। অনুরূপ শব্দে অনু উপসর্গটা তুল্য অর্থ প্রকাশ করছে। অপসংস্কৃতি শব্দে অপ উপসর্গটা বিকৃত অর্থ প্রকাশ করছে। অবদান শব্দে অব উপসর্গটা বিশেষ অর্থ প্রকাশ করছে। অবগুণ্ঠন শব্দে অব উপসর্গটা অল্প অর্থ প্রকাশ করছে। অভিজ্ঞ শব্দে অভি উপসর্গটা সম্যক অর্থ প্রকাশ করছে। উৎক্ষেপণ ঊর্ধ্বে যায়, এটা আমরা জানি, এটা মনে না রাখলেও চলবে। আর অক্ত শব্দে আটা ঈষৎ, এটা দরকার নাই। উদ্বাস্তু শব্দে উত উপসর্গটা পরিত্যক্ত অর্থ প্রকাশ করছে। উপভোগ শব্দে উপ উপসর্গটা সম্যক অর্থ প্রকাশ করছে। কদবেল শব্দে কদ উপসর্গটা গৌণ অর্থ প্রকাশ করছে। গড় হাজির শব্দে গড়টা হচ্ছে বিপরীত অর্থ প্রকাশ করছে। দর দালান শব্দে দর উপসর্গটা মধ্যস্থ অর্থ প্রকাশ করছে। দর কাঁচা শব্দে দর উপসর্গটা সামান্য অর্থ প্রকাশ করছে। দুর্মূল্য শব্দে, এটা পরীক্ষাতে আসবে, দুর্মূল্য শব্দে দূর উপসর্গটা অধিক অর্থ প্রকাশ করছে। দুর্মূল্য শব্দে দূর উপসর্গটা অধিক অর্থ প্রকাশ করছে। ভাই আগে আমি বলে নিই, তারপর আপনাদের প্রশ্নের উত্তর দিই, কেমন? আগে আমি বলে নিই, আমি নাইলে আমি আসলে যেগুলা কনসেন্ট্রেশন আছে আমার, যদি কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায় তখন দেখা যাবে আমি আর ইম্পর্টেন্ট যেটা সেটা ওভাবে করে কি করতে পারবো না, দিতে পারবো না। একটু খেয়াল করেন। নালায়ক শব্দের নাটা হচ্ছে অপূর্ণ অর্থ প্রকাশ করছে। নিদারুণ শব্দে নি উপসর্গ, এটা পরীক্ষাতে আসবে, অতিশয় প্রকাশ করছে। হয় নির্ধন শব্দে নি উপসর্গটা নেই অর্থ প্রকাশ করছে। নিস্তরঙ্গ শব্দেও নেই অর্থ প্রকাশ করছে। নিমখুন শব্দে নি উপসর্গটা প্রায় অর্থ প্রকাশ করছে। ওকে। পরিত্যাগ শব্দে পরি উপসর্গটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। পরাবাস্তব শব্দে অতিশয় অর্থ প্রকাশ করছে। পরিপন্থী হচ্ছে বিরুদ্ধ অর্থ প্রকাশ করছে, প্রকোপ লাগবে না। প্রতিধ্বনি শব্দে তুল্য অর্থ প্রকাশ করছে প্রতি উপসর্গটা। বিভূই শব্দে বি উপসর্গটা ভিন্ন অর্থ প্রকাশ করছে। বেদখল শব্দে বে উপসর্গটা ঋত অর্থ প্রকাশ করছে। ভরপেট অর্থে পূর্ণ। ভর জোয়ার মানে চূড়ান্ত। এরপর হচ্ছে হাবাতে শব্দে হা উপসর্গটা অভাব অর্থ প্রকাশ করছে। এবার আসেন আপনাদের প্রশ্ন। আপনাদের প্রশ্ন ছিল সম্যকটা আসলে কি অর্থ প্রকাশ? সম্যক মানে হচ্ছে উচিত, ঠিক আছে, উত্তম, এই অর্থগুলো বুঝায় সম্যক দ্বারা। উচিত, উত্তম, এই অর্থগুলো বুঝায়। তাইলে আমি উপসর্গ যেগুলো দাগাই দিছি নতুন বই থেকে, অ্যাটলিস্ট এই উপসর্গগুলো ভালো করে কোনটা কোন অর্থ প্রকাশ করছে পারবেন না পড়ে ফেলতে? পারবেন কিনা? ঠিক আছে, আজকে আপনাদেরকে আর আমি কষ্ট দিব না, 10টা পর্যন্ত আজকে আমরা শেষ করছি, কেমন?